আগামী বছরের শুরুতে নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ, বললেন নূর। জানাবো ষড়যন্ত্রের ফাঁদে নির্বাচন এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যা, হাসিনা সহ ৩ আসামির পক্ষে শুনানি ৭ জুলাই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বছরের শুরুতে নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। প্রায় 15 মিনিট ব্যাপী ফোন আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা আবারও জানান, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের হাত ধরে দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসে। নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে। আগের সরকার এই ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এবারের নির্বাচনে আমাদের দেশের তরুণ তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে, যোগ করেন তিনি। রোহিঙ্গাদের প্রতি ওয়াশিংটনের নিরবিচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ মানবিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটের বাস্তবায়নযোগ্য সমাধান ও তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সম্ভাবনাময় এবং বাংলাদেশ বিষয়টি নিয়ে কাজ করছে, যোগ করেন ড ইউনূস। দুই নেতা ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়েও কথা বলেন, যার মধ্যে আছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ, বললেন নূর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে গণ অধিকার পরিষদ। আলোচনা সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, কয়েকদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলেছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে আমরা হতাশ। সবাই আপোষ করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। গত জুনে লন্ডনে চেমাথ হাউসের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছিলেন, দেশের নিরাপত্তা, দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কাউকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে নূর যোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা শুরু থেকে বলেছিলাম জাতীয় সরকার গঠন করতে, জাতীয় সরকার না হওয়ায় আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোন দল বা কোন কোন দল ভাবছে নিজেরাই ক্ষমতায় চলে আসছে। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার বার্তা দিয়ে সবাইকে ডাকসু বিপি বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। ষড়যন্ত্রের ফাঁদে নির্বাচন, দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি ও এর সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি ও ইসলামী দলগুলোর মত পার্থক্য দেখা দিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠেছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ বিষয়গুলোকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আশার কথা শোনা গিয়েছিল। এর আগে বিএনপি চলতি বছর ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে নিয়েছিল। তবে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সংস্কার ও বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, যাতে সম্মতি জানিয়েছিল বিএনপিও। তবে সম্প্রতি নির্বাচন পদ্ধতি নিয়ে মত ভিন্নতা দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন এনসিপি চায় সংখ্যানুপাতিক পিআর নির্বাচন ব্যবস্থা, যাতে সাই আছে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর। বাম জোটও পিআর পদ্ধতির পক্ষে, অন্যদিকে বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এদিকে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ জামাত সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতির পক্ষে সওয়াল তুলেছে। এ নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সাধারণ ভোটারদের কাছে অত্যন্ত জটিল ও দুর্বোধ্য। এখানে মানুষ সরাসরি প্রার্থীকে ভোট দেয় না, দলকে দেয়। ফলে একজন ভোটার নিশ্চিত নন তার ভোটে কে সংসদ সদস্য হবেন। গণতন্ত্রের মূল আত্মা হলো সরাসরি প্রতিনিধিত্ব, যেখানে একজন প্রার্থী তার এলাকার মানুষের প্রত্যক্ষ সমর্থনে সংসদে যায়। পিআর পদ্ধতিতে স্বচ্ছতা হারিয়ে যায়, দায়বদ্ধতাও ক্ষীণ হয়, সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগসূত্র ছিন্ন হয়ে যায়। তারা আরো বলেন, এই ব্যবস্থায় একটি বড় ঝুঁকি হলো দুর্বল এবং অস্থির সরকার গঠনের সম্ভাবনা। যেহেতু অধিকাংশ সময় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই জোট সরকার গঠন হয়। একাধিক দলের সমন্বয়ে গঠিত সরকার হয়ে চাপে জর্জরিত, সিদ্ধান্ত গ্রহণে দুর্বল আর রাজনৈতিক দর কষাকষিতে জর্জর সংসদ হয়ে ওঠে একটি রঙ্গমঞ্চ। বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত স্পর্শকাতর দেশে এমন একটি সরকার জাতীয় স্বার্থে বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেশী আগ্রাসী শক্তিগুলো এমন দুর্বল সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এবং তা বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে। এদিকে পিআর ব্যবস্থাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশ প্রেক্ষাপটে নতুন আইডিয়া উল্লেখ করে এই দেশের জন্য প্রযোজ্য নয় বলে মনে করেন বিএনপি নেতারা বলেছেন, একটি গোষ্ঠী এসব নতুন নতুন দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করেছেন, কারণ সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত ঐক্যমত্য হওয়া সম্ভব হয়নি। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলেছেন, তাদের একটি উদ্দেশ্য আছে বলেও মনে করেন তিনি। তার অভিযোগ, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চায়, কারণ এই পিআর পদ্ধতি নির্বাচনে চাওয়ার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া কারো উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মনে করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় ইতিপূর্বে সংস্কার কমিশনের সঙ্গে আমাদের যেসব আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতি নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত্য পাইনি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই, সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাসেও নেই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী প্রতিনিয়ত নতুন নতুন দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের সর্বনাশ করে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছেন। সালাউদ্দিন আহমেদ পিআর পদ্ধতিতে নির্বাচনের সমস্যা হিসেবে বলেন, আনুপাতিক হারে নির্বাচনে কোন সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তারা যে তাদের নেতার কাছে যাবেন সেজন্য নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। জুলাই গণহত্যা, হাসিনা সহ 3 আসামির পক্ষে শুনানি 7 জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামিদের পক্ষে অভিযোগ গঠনের বিপক্ষে শুনানির জন্য আগামী সোমবার 7 জুলাই দিন ধার্য করেছেন আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। শুনানিতে আমির হোসেন বলেন, এটি একটি ঐতিহাসিক মামলা। তিনি এই মামলার নথিপত্র 25 জুন পেয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাননি। তাছাড়া তিনি অসুস্থ ছিলেন, তাই তার প্রস্তুতির জন্য 15 দিন সময় প্রয়োজন। ট্রাইব্যুনাল 6 দিন সময় মঞ্জুর করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিন আসামি পক্ষ যুক্তি তুলে ধরবে। মামলার অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে আছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার আইনজীবী জায়েদ বিন আমজাদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন, তবে তিনি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে অংশ না নেওয়ার কথা জানান। এর আগে 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম
মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 জুলাই দিন ধার্য করেন। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই নোটিশ জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্টার পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। 16 জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।